প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে নেতাজির ট্যাবলো বাতিল ইস্যুতে মুখ খুললেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। কোন পরিস্থিতিতে এই ট্যাবলো অন্তর্ভুক্ত করা হলো না তা জানি না, এটা খুব অদ্ভুত, প্রতিক্রিয়া নেতাজি কন্যার। নেতাজির ট্যাবলো ইস্যুতে মোদী সরকারের অস্বস্তি বাড়ল। এবার মুখ খুললেন খোদ নেতাজি কন্যা। গত বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে কলকাতায় এক মঞ্চে দেখা গেছিল প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে। আর এবছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রস্তাবিত নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ বিষয়ক ট্যাবলো বাদ দেওয়ার অভিযোগ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে মুখ্যমন্ত্রী। এই টানাপোড়েনের আবহে এই নিয়ে মুখ খুললেন নেতাজি কন্যা অনিতা বসু পাফ। জার্মানি থেকে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি এটা শুনেছি, জানি না কি পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন ট্যাবলো অন্তর্ভুক্ত করা হয়নি। কিছু কারণ থাকতে পারে। আমার বাবার ১২৫তম জন্মবার্ষিকী আর এবছরই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ট্যাবলো অন্তর্ভুক্ত করা হয়নি। এটা খুব অদ্ভুত বলে মনে হচ্ছে। তিনি আরো বলেন, রাজনৈতিক কারণে কখনো কখনো কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে আংশিকভাবে ব্যবহার করা হয়। কিন্তু এখন তো শুনছি আমি যে তামিলনাড়ু এবং কেরালার ট্যাবলো বাতিল হয়েছে, তাহলে তো আমাদের মনে হবে সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যারা ওর বিরোধী তাদের সরকারের ট্যাবলো উনি দেখাবেন না। নেতাজির ট্যাবলো বাতিল করা হয়নি, বাংলার ট্যাবলো বাতিল করা হয়েছে। উল্টে ২৬শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ এবং অনুষ্ঠান হয় তা ২৪ তারিখ থেকে হতো। এই ৭০ বছর পর, স্বাধীনতা ৭৬ বছর হতে চললো, সেই পরে আমরা সেটা ২৩ তারিখ থেকে নেতাজির জন্মদিন থেকে হচ্ছে। আমার মনে হয় এটা নেতাজির জন্য এটা বিরাট বড় সম্মান। অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে নেতাজি কন্যা এও বলেছেন, গত বছর ১২৫তম জন্মবার্ষিকীর উদ্বোধন কলকাতার সব জায়গায় খুব বড় করে উদযাপন করা হয়েছিল। তখন বাংলায় নির্বাচন ছিল। এবছর সেরকম কিছু নেই, তাই হয়তো বিষয়টি আর গত বছরের মতো গুরুত্বপূর্ণ নয়। নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনের জন্য একটি কমিটি তৈরি করেছিল মোদী সরকার। এ বিষয়ে নেতাজি কন্যা বলেন, আমায় যে কমিটি সদস্য করা হয়েছিল আমি কখনো শুনিনি সেই কমিটি একটি বৈঠকও করেছে বা লিখিতভাবে যোগাযোগ করেছে। আমি যতদূর জানি কোনো বৈঠক হয়নি। আমার জন্য এটি একটি অস্তিত্বহীন কমিটি। আমি তো এর মধ্যেই ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রককে চিঠি দিয়ে আমি প্রতিবাদ জানিয়েছি। এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো উদ্যোগকে আমরা সমর্থন করব, কারণ এটা বাংলার বিষয়, এটা সকলে মিলে প্রতিবাদ করা দরকার। নেতাজির ১২৫তম জন্মদিনকে সামনে রেখে পশ্চিমবাংলার ভোটের আগে ঢাউস কমিটি করা হলো। গত এক বছরে সেই কমিটির মিটিং হয়নি, সেই কমিটি কোনো কর্মসূচি নেয়নি। যারা শ্যামাপ্রসাদ মুখার্জির মনোভাবে জানিত তারা নেতাজির মনোভাবে বিব্রত তো হবেনি। একই সঙ্গে ফের একবার জাপানের রেনকোজি মন্দিরে রাখা অস্থিভস্মের ডিএনএ পরীক্ষারও দাবি করেছেন তিনি। নেতাজি কন্যা বলেছেন, আমি দেহাবশেষ ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু অনেক বাধা রয়েছে। আমার মনে হয় ডিএনএ পরীক্ষা করা উচিত। ডিএনএ পরীক্ষা করলেই সত্যি বেরিয়ে আসবে। এবিপি আনন্দ। মাত্র এক বছরে ১৬০ কোটি ভ্যাকসিনেশনের ডোজ দিয়েছে ভারত। ভারতে বিনিয়োগের এখন আদর্শ সময়, ওয়ার্ল্ড ইকোনমি ফোরামে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत ग्लोबल सप्लाई चेन्स में विश्व का एक भरोसेमंद पार्टनर बनने के लिए प्रतिबद्ध है। हम अनेक देशों के साथ फ्री ट्रेड एग्रीमेंट के रास्ते बना रहे हैं। भारतीयों में इनोवेशन की, नई टेक्नोलॉजी को एडॉप्ट करने की जो क्षमता है, एंटरप्रेन्योरशिप की जो स्पिरिट है, वो हमारे हर ग्लोबल पार्टनर को नई ऊर्जा दे सकती है। इसलिए भारत में इन्वेस्टमेंट का ये सबसे बेस्ट टाइम है। भारतीय युवाओं में आज एंटरप्रेन्योरशिप एक नई ऊंचाई पर है। মোদীর মন্তব্যকে পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। পাল্টা জবাব দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছে দেখব। ওর বিশেষত্ব হচ্ছে যে অন্যদের কৃতিত্ব উনি নিজের বলে চালাতে চান। নিশ্চয়ই আমরা সবাই চাই যে ভারতে বিদেশি বিনিয়োগ আসুক, কিন্তু আমাদের মনে রাখতে হবে গত বছর আমাদের -7.4 আমাদের উন্নয়নের হার ছিল।
এবছর ওরা বলছে 9% বৃদ্ধির হার হবে, কিন্তু সেটা গতবার খুব কম ছিল বলে 9% বৃদ্ধির হার হচ্ছে। ভারতবর্ষে শিল্পপতিরা যদি আসতে চায় বিদেশ থেকে, তাহলে মোদি কোথায় তাদের স্বাগত জানাচ্ছেন? আগে জেফ বেসোসকে ওরা অপমান করলেন, এখন টেসলার ইলন মাস্কের সাথে ওর গন্ডগোল চলছে। সেই পরিবেশ যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা বাধা না হয়ে দাঁড়ায়, সেটা ওর সৃষ্টি করতে হবে। নরেন্দ্র মোদী নিজের ঢাক পেটান না, নিজের দেশের ঢাক পেটান, এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নৈতিক কর্তব্য। আমি আগেও বলেছি, আমাদের বিরোধীরা আমি এবং আমরা এই দুটো শব্দের মধ্যে ব্যুৎপত্তিগত পার্থক্য করতে পারছেন না। এই আমরা শব্দের মধ্যে কি কি নিহিত আছে, আমার ভারতবর্ষ এই শব্দটির মধ্যে কি কি উল্লেখ আছে, আমরা কি কি করেছি, এই শব্দগুলোর মধ্যে পার্থক্য করছেন না বলে বিরোধীরা অর্বাচীনের মতো কথা বলছে। মোদির মন্তব্যকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী। ভারতবর্ষের জনসংখ্যার তুলনায় তিনি কি দিয়েছেন সেটা বলা উচিত ছিল। ডবল ডোজ কত শতাংশ মানুষকে দিয়েছেন তাহলে বলা উচিত ছিল। আজকে যখন বিশ্বে থার্ড ডোজ ফোর্থ ডোজের জমানা শুরু হয়ে গেছে, তখন ভারতবর্ষের সেকেন্ড ডোজই কমপ্লিট হয়নি, ফার্স্ট ডোজে হিসাব দিয়ে তিনি বাহবা কুড়ানোর চেষ্টা করছেন। এটা ঠিক যে ভ্যাকসিন তো দেয়াই হবে, সে রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু সেদিনে অনেক ঠেলা কষা চললো। পরিযায়ী শ্রমিক যে রাস্তায় চলতে চলতে মারা গেল, সারা দুনিয়া তা দেখলো, সেটা যে ইমেজ করে দিয়েছে ভারতবর্ষের, এটা কাটাবেন কি করে? এইটা তো কন্ডিউসিভ নয় একটা ইনভেস্টমেন্টের জন্য। ইনভেস্টমেন্টের জন্য যেটা জরুরি, যেমন গণতন্ত্র, যেমন একটা মানুষের মনোভাব, একটা স্থায়িত্বের মনোভাব, এবং অবশ্যই সেই দেশের আভ্যন্তরীণ বন্দোবস্ত, কিভাবে সে দেশটা গড়ে উঠছে, এমনকি ইকোনমিতে পর্যন্ত। আন্তর্জাতিক ক্ষেত্রেও যারা ইনভেস্টার তারা এসবগুলো খোঁজ রাখেন। আমরা চাইবো তারা আসুন, বেশি করে আসুন, আরো বেশি করে আসুন, তাতে যদি মোদীজির কৃতিত্ব একটু বাড়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তারা কি আর খোঁজ রাখবেন না যে দেশীয় শিল্প কোথায় যাচ্ছে, নতুন নতুন আইন নিয়ম কি করছে, মানুষকে কিভাবে বিব্রত করছে? এইটা উনি ঢাক অনেক বাজালেন বটে, কিন্তু সে জয় ঢাক না বিজয় ঢাক না পরাজয়ের ঢাক নাকি ঢাক ফুটো হয়ে যাবে, সে তো পরে বোঝা যাবে। করোনাকালে ভারতের 84% পরিবারের আয় যখন কমেছে, তখন ধন কুবেরের তালিকায় নাম লিখিয়েছেন 40 জন। এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এনে অক্সফ্যামের রিপোর্ট যা বলছে, সেখানে বলা হয়েছে স্বাস্থ্য কিংবা শিক্ষা খাতে যখন বরাদ্দ কমাতে হয়েছে, তখন লাফিয়ে বাড়ছে ধন কুবেরদের সম্পত্তি। করোনাকালে ভারতে গরিব আরো গরিব হচ্ছে, আর ধনীরা আরো ফুলে ফেপে উঠেছে। অক্সফ্যামের বার্ষিক রিপোর্টে উঠে এসেছে এই চমকে দেওয়ার মতো তথ্য। গত 2 বছরে করোনা এবং লকডাউনের ধাক্কায় বহু মানুষ চাকরি হারিয়ে পরিবার নিয়ে পথে বসেছেন। রোজগারের সদস্য করোনায় প্রাণ হারানোয় অনেক পরিবার কার্যত ভেসে গেছে, অনেকের বেতনে কোপ পড়েছে। কিন্তু এই মুদ্রার একটা অন্য পিঠো রয়েছে, যা চমকে দেওয়ার মতো। অক্সফ্যামের রিপোর্ট অনুযায়ী 2021-এ ভারতের 84% পরিবারের আয় যখন কমেছে, ঠিক সেই সময় ভারতের ধন কুবেরের তালিকায় নাম লিখিয়েছেন আরো 40 জন, যার ফলে ভারতের ধন কুবেরের সংখ্যা 102 থেকে বেড়ে হয়েছে 142। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক বৈঠকের আগে বিভিন্ন দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে এই রিপোর্ট প্রকাশ করে অক্সফ্যাম। তাদের এবারের রিপোর্টের শিরোনাম ইনইকুয়ালিটি কিলস। রিপোর্টের ছত্রে ছত্রে ফুটে উঠেছে বৈষম্যের ছবিটা। অক্সফ্যামের রিপোর্টে বলা হয়েছে, ভারতের ধনীতম 98 জনের কাছে যত সম্পত্তি আছে, সেটা দেশের দরিদ্রতম 55.5 কোটি মানুষের মিলিত সম্পত্তির সমান। অক্সফ্যামের রিপোর্ট অনুযায়ী 2020 সালে চরম দারিদ্র্যে গ্রাসে পড়েছেন 4,60,00,000 ভারতীয়। উল্টোদিকে 2020-র মার্চ থেকে 2021 সালের 30শে নভেম্বর অবধি ভারতীয় ধনকুবেরদের সম্পত্তির পরিমাণ 23.14 লক্ষ কোটি থেকে বেড়ে হয়েছে 53.16 লক্ষ কোটি। এই তথ্য লুকিয়ে রাখা এবং তথ্য সরকারিভাবে না দেওয়া ফলে একটা পলিসির ক্ষেত্রে সরকারের বিরাট গাফিলতি রয়ে যাচ্ছে। এটাকে অ্যাড্রেস করার একটাই রাস্তা, যে কর্মসংস্থান বাড়ানো, অর্থাৎ আর্থিকভাবে যে গোষ্ঠী পিছিয়ে রয়েছেন তাদের জন্য খানিক আর্থিক সংস্থানের প্রবন্ধন একটা করা সরকারের তরফে, এবং এটা কিন্তু বেসরকারি ক্ষেত্রে হওয়া অসম্ভব। অক্সফ্যামের রিপোর্টে আরো বলা হয়েছে, ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার যখন প্রায় 15% পৌঁছে যায়,
তখনই 2021 সালে ভারতে ধনকুবেরের সংখ্যা এক ধাক্কায় 39% বৃদ্ধি পায়। এই রিপোর্ট অনুযায়ী করোনাকালে 2020-21 অর্থবর্ষে যখন দেশের স্বাস্থ্য বাজেটে 10% এবং শিক্ষা খাতে 6% বরাদ্দ ছাঁটাই করা হয়েছিল, তখন 2021-এ ভারতের 100 জন ধনীতম ব্যক্তির সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়ায় 57.3 লক্ষ কোটি টাকা, যা কিনার রেকর্ড। এই জিনিসটা পৃথিবী কিন্তু সহ্য করতে পারবে না। কোভিডটা তো একটা সমস্যা, তার থেকে অনেক বড় সমস্যা এই টাইপের বৈষম্য, এই টাইপের ইনইকুয়ালিটি বাড়িয়ে নিয়ে যাওয়া। এটা সবকটা সরকারেরই এটা আটকানো উচিত। অক্সফ্যামের রিপোর্টে বলা হয়েছে, ভারতের 98 জন ধনকুবেরের সম্পত্তির উপর 4% কর বসালে তার থেকে যা আয় হবে তাতে 17 বছর মিড ডে মিল প্রকল্প চালানো যাবে। আর অন্তত 1% সম্পত্তি কর নিলে তা দিয়েও স্কুল শিক্ষা কিংবা আয়ুষ্মান ভারত যে কোনো একটি প্রকল্প চালানোর খরচ উঠে আসবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সংঘাতে ইতি। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বন্ধু বলে সম্বোধন করলেন মদন মিত্র। বললেন, ভুল করে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মদনের মন্তব্য, শ্রীরামপুরে তৃণমূল সাংসদ ভুল করলে তার বলার অধিকার আছে। দলের কড়া বার্তার জেরেই কি মদন মিত্রের নরম সুর? জল্পনা তুঙ্গে। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আমি শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যে এরপর থেকে আপনারা এ ধরনের সমস্ত রকম যে মন্তব্য বিবৃতি চালু রেখেছেন তা বন্ধ করুন। উনি যদি আমায় বলে দেন, আমি দলের বিরুদ্ধে বলছি না, কোথায় জানাবো, কখন জানাবো, কার কাছে জানাবো? আমার বন্ধু দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবের শ্মশানে রাজোদ্ধারে সজবিন্দু বান্ধব। একদিনে সুর বদল, কটাক্ষের বদলে বন্ধুত্বের বার্তা। সংঘাতে ইতি টানলেন মদন মিত্র। দলের কড়া বার্তার জেরে কি শেষ পর্যন্ত সুর নরম করলেন কামালহাটির বিধায়ক? শনিবার কল্যাণ কুণাল বাগযুদ্ধের আবহে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায় সব পক্ষকে বাইরে মুখ না খোলার বার্তা দেন। তা নিয়ে শনিবার এবং রবিবার পরপর দুদিন কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দলকে তো জানানোর আমি কোনো স্কোপ পাচ্ছি না, তাই উনি যদি আমায় বলে দেন যে আমার বাড়ির তলায় যে কনস্টেবল থাকে, কনস্টেবলের থেকে নিয়ে যাবেন, আমি সেখান থেকে নিয়ে আসবো। সোমবার বিকেলে মদন মিত্র ফেসবুক লাইভে কি বলবেন তা নিয়েই বিভিন্ন মহলে জল্পনা ছড়ায়। কিন্তু সব জল্পনায় জল ঢেলে সন্ধ্যের বার্তা শোনা গেল কামালহাটির কালারফুল বিধায়কের গলায়। আমায় যিনি পলিটিক্সে এনেছেন তার নাম পার্থ চট্টোপাধ্যায়। আমরা বন্ধু। দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবের শ্মশানে আমার কথায়, আমার ব্যবহারে কাউর যদি মনে হয় আমি ভুল করেছি, কেউ কষ্ট পেয়েছেন, আমি করো জোরে সকলকে বলছি, হে ঈশ্বর, এরা জানে না এরা কি করছে, তুমি এদের ক্ষমা করো। আমি আপনাদের বিরুদ্ধে নই। ওদের পার্টিতে কোনো গণতন্ত্র আছে নাকি? একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ও পার্টিতে কেউ কিছু বলতে পারে নাকি? আমার ধারণা ছিল মদন মিত্র খুব মমতা ব্যানার্জির কাছাকাছি লোক, একই পাড়ায় থাকেন। কন্ট্রাডিকশন তৈরি হয়ে আছে, প্রত্যেকে নিজের নিজের স্বার্থ অনুযায়ী চলতে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল নিয়ে সম্প্রতি মুখ খুলে বিতর্কে জড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন কল্যাণকে নিয়ে মুখ খুলেছেন মদন মিত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমার মনে আছে আমরা সিঙ্গুরে থাকতাম, প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, যাও তো কল্যাণ, দেখো তো কি অবস্থা। কল্যাণ সঙ্গে সঙ্গে হাইকোর্টে দৌড়তো। তার মানে আমি আবার কল্যাণের দালাল তা নয়। কল্যাণ ব্যানার্জির যদি কোনো ভুল হয়, সেই ভুলটা বলার মতো অধিকার আমার আছে, কারণ আমি ওর বন্ধু। মমতা অভিষেকের প্রশংসা করতে গিয়ে এদিন গান্ধীজি নেতাজিকে টেনে এনেছেন মদন মিত্র। আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মোহনদাস করমচাঁদ গান্ধী, লর্ড অ্যাটেনবারো, যারা বই দেখেন রিচার্ড অ্যাটেনবারো দেখবেন, তাহলে অভিষেক হচ্ছেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি জানি এই নিয়ে ট্রোল হবে, মদন মিত্র নেতাজি সুভাষকে অভিষেকের সঙ্গে তুলনা করছে। তাহলে তৃণমূলের অন্দরে বিতর্কের অবসান ঘটল? উত্তর দেবে সময়। আশাবুল হোসেন, দীপক ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।
শীতলকুচি গুলিকাণ্ডের তদন্তে অগ্রগতি নিয়ে এবার রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এদিকে সোমবার শুনানিতে সিআইএসএফ এর বিরুদ্ধে তদন্তের অসহযোগিতার অভিযোগ এনেছে রাজ্য। 21শে ফেব্রুয়ারির মধ্যে দুপক্ষকে রিপোর্ট জমা দিতে হবে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিধানসভা ভোটের দিন শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনার তদন্ত কোন পর্যায়ে রয়েছে, সিআইডি ও সিআইএসএফকে রিপোর্ট পেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গত বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটের দিন 10ই এপ্রিল কোচবিহারের শীতলকুচির জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের আমতলির 126 নম্বর বুথে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় 4 জনের, যা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় বয়ে যায়। বিধানসভা ভোট মিটে যাওয়ার পর এই ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। এ নিয়ে কলকাতা হাইকোর্টেও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সোমবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। এদিন প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, শীতলকুচি গুলিকাণ্ডের তদন্ত কোন পর্যায়ে রয়েছে, এখনো পর্যন্ত তদন্তে কী অগ্রগতি হয়েছে। উত্তরে রাজ্যের আইনজীবী জানান, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এ নিয়ে 3টি মামলা দায়ের হয়েছে, কিন্তু সিআইএসএফ তদন্তে সাহায্য করছে না, সেই কারণে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া সম্ভব হচ্ছে না। এরপর বিচারপতি কেন্দ্রের আইনজীবীকে বলেন, রাজ্যের এই অভিযোগের ভিত্তিতে তাদের কি মত রয়েছে তা জানাতে। পাশাপাশি তদন্তের অগ্রগতি নিয়ে সিআইডিকেও 21শে ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেন প্রধান বিচারপতি। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। টঙ্গয় জেগে উঠেছে আগ্নেয়গিরি, হচ্ছে ভয়াবহ অগ্ন্যুৎপাত। পরমাণু বিস্ফোরণের সময় যেরকম মাশরুম ক্লাউড দেখা যায়, অগ্ন্যুৎপাতের পর সেরকম ছবি ধরা পড়ল উপগ্রহ চিত্রে। বিস্ফোরণের তীব্রতায় কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে দ্বীপ। ছাই মিলেছে প্রায় 20 কিলোমিটার দূর পর্যন্ত। বৃষ্টির মতো ছিটকে পড়েছে পাথর। বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।